আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জ্বালানি খাতের জন্য বিশেষ বরাদ্দ দেবে সরকার। বড় প্রকল্প নয়, অর্থনীতিতে বৈচিত্র্য আনতে উৎপাদন ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতেও বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2026-27 অর্থবছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 1121টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 949, কারিগরি সহায়তা প্রকল্প 107 এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে আছে 43টি প্রকল্প। এছাড়া 1277টি নতুন অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে। কর্মসংস্থান, যোগাযোগ, জ্বালানি, আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা, এই সব বিষয়গুলো প্রাধান্য পাবে এবং সেই অনুযায়ী আসলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি হচ্ছে। অর্থনীতির ডাইভার্সিফিকেশন কিভাবে করা যাবে, বহুমুখীকরণ, বহু দিক থেকে অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তোলা, আমাদের উৎপাদনশীল জায়গাগুলো প্রসারিত করা, সেইটা খুব গুরুত্ব পাবে। এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,10,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা এবং সামাজিক উন্নয়ন সহায়তা মিলে প্রায় 1,18,288 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খাত ভিত্তিক বেশি বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। শিক্ষা খাতে 47,000, স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 32,000 কোটি টাকা। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে বেশি পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হচ্ছে 30,741 কোটি টাকা। কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত সহ যৌক্তিক কারণে কিছু বড় প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। চমক দেখানোর উদ্দেশ্যে মেগা প্রকল্পের পরিবর্তে সুষম উন্নতির জায়গা থেকে এবং দেশের মানুষের মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ নির্ভর অর্থনীতি, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটা করা হবে। সেক্ষেত্রে কোনো কোনো প্রকল্প হয়তো বড় প্রকল্প প্রয়োজন হতে পারে। তবে অতীতে বড় বাজেটের বড় অংশই বাস্তবায়ন করা যেত না, তাই প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জ্বালানি সংকট ও বৃষ্টির দোহাই না থাকলেও রাজধানীর বাজারগুলোতে কোনো পণ্যের দাম কমেনি, উল্টো বেড়েছে ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 150 টাকার উপরে। এদিকে লিটারে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। নিত্যপণ্যের বাজারের এমন ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতারা। মোহাম্মদ সায়েমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। কোনো অজুহাত না থাকলেও চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। কেজিতে 60 টাকার নিচে নেই কোনো সবজি। সপ্তাহ ধরেই কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, সোনালী 400 টাকা আর লেয়ার 380 টাকা কেজিতে। ব্রয়লার হচ্ছে আপনার 200 টাকা, এটা 180-90 এরকম বিক্রি করা হয়। আর কক হচ্ছে 400, এটা 350-360 এরকম হয়। আর লেয়ার হচ্ছে 400 টাকা কেজি, 390 এরকম বিক্রি করা হয়। কিন্তু আজকে আমি দামের কারণে আনি না। ডিমের বাজার আগের থেকে বাড়ছে, ধরেন না আগে ছিল 8 টাকা 20 পয়সা, আর হয়েছে 11 টাকা 30 পয়সা পাইকারি রেট ধরছে আমরা থেকে। খুচরা মূল্য ধরেন না এখন 150 টাকা আলি বেতন লাগে। টমেটো বিক্রি করতে আছে 70 টাকা কেজি, করলা আছে 60, বেগুন আছে 80 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। নিত্যপণ্যের বাজারের এমন ঊর্ধ্বমুখী দামে নাজেহাল সাধারণ ক্রেতারা। জানান চাহিদার তুলনায় কম পণ্য কিনে জীবনযাত্রা স্বাভাবিক রাখার চেষ্টার কথা। আমরা যারা আসলে মিডল ক্লাস ফ্যামিলি, তাদের জন্য টু মাছ হচ্ছে আপনার হচ্ছে এটা বেয়ার করা খুবই ডিফিকাল্ট। প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান ভোক্তা সাধারণের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন কৌশলগত পদক্ষেপ নিল বাংলাদেশ। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানি নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তিকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখছেন দুদেশের নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই সমঝোতা স্মারক স্বাক্ষর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্বাক্ষর করেন। সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের আছে তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। পাশাপাশি এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলেও উল্লেখ করা হয়। সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব শক্তি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণা সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে সহায়ক হবে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। অন্যদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারককে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং মার্কিন জ্বালানি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইমতিয়াজ আহমেদ, RTV। দীর্ঘ 22 বছর পর আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এর মধ্যে সব ধরনের প্রস্তুতিও সেরেছে জেলা প্রশাসন। সফরে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার গঠনের 4 মাসের মাথায় শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লার বড়ুয়ায় একটি পথসভায় অংশ নেবেন তিনি। চাঁদপুরে পৌঁছে শুরুতেই শহরাস্তি উপজেলার খোদখাল ও পরে সদর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বখাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান আসতেছে, আমরা খুবই আনন্দিত। খাল খনন করব, আমরা কৃষক বাঁচবো, আমরা শ্রমিকেরা বাঁচবো। দীর্ঘদিন এই খাল খনন হয় না এবং কৃষকও উপকৃত হয় না। এখন খাল খনন হবে, আমাদের কৃষকও উপকৃত হবে। প্রধানমন্ত্রীর এ সফর শুধু রাজনৈতিক বা প্রশাসনিক নয়, বরং চাঁদপুরবাসীর জন্য একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে জানালেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। আমাদের শাহরাস্তিবাসী, চাঁদপুরবাসীর চাহিদা অনুযায়ী এবং হাজীগঞ্জের মানুষের চাহিদা অনুযায়ী উনি এই খাল খনন করবেন এবং আমাদের জন্য উনি কিছু বার্তা ওনার দিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের মধ্য দিয়ে জেলার নদী ভাঙন রোধ, শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা জেলার মানুষের। সুলাইমান কবির, RTV। জনগণের মতামতকে অগ্রাহ্য করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। সেই বাঁধ অব্যাহতভাবে এখনও চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বলেন আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। 16 মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে জনগণের ঐতিহাসিক মিছিল অকুতোভয় সাহসী পদক্ষেপ ছিল। বাণীতে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন মির্জা ফখরুল। রংপুরে জামায়াতের উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের আয়োজনে নগরীর মডেল কলেজ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে তিনি মডেল কলেজ মাঠে গাছের চারা রোপণ করেন। বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে জামায়াতের বিভাগীয় সমাবেশে অংশ নেন তিনি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে 12 জনের মৃত্যু হয়েছে। মৃত 9 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1303 জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 377 জনে। আর নিশ্চিত হামে মৃত্যু 74 জনের। মোট মৃত্যু হয়েছে 451 জনের। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদ কিংবা পূজার মতো বড় উৎসব সামনে এলেই বাড়ে টাকার লেনদেন, আর সেই সুযোগটাই কাজে লাগায় জাল নোট চক্র। কেনাকাটার ব্যস্ততায় আসল নকল যাচাইয়ের সুযোগ কম থাকায় অজান্তেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় জাল টাকা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, একসময় সীমান্ত নির্ভর হলেও এখন দেশে গড়ে উঠছে জাল নোট তৈরির গোপন কারখানা। সাম্প্রতিক অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। এই চক্রে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরাও। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্র নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঈদের আনন্দকে পুঁজি করে নীরবে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল জাল টাকার ভয়ঙ্কর ফাঁদ। আর সেই চক্রে জড়িয়ে পড়ে রাজধানীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের এক মেধাবী শিক্ষার্থী। যাত্রাবাড়ির একটি দোকানে চলছিল জাল নোট তৈরির গোপন কার্যক্রম। অভিযোগ, ঈদের সালামি ও বকশিসের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়াই ছিল এসব জাল টাকা ছাপানোর মূল লক্ষ্য। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। স্ক্যান করে আপনার ওই যে কম্পিউটারে কালার প্রিন্ট দিয়ে দিতাম, পরে কেসিতে কাইটা দিতাম। উনিও অনেক সময় কাইটা নিত কেসিতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাদ হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাল নোট তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে। শুধু কমলাপুরই নয়, সম্প্রতি রাজধানীর উত্তরা থেকে 26 লাখ, গুলশান থেকে 25 লাখ এবং গাজীপুর ও কেরানীগঞ্জ থেকে 55 লাখ টাকার বেশি জাল নোট উদ্ধার করেছে র্যাব। প্রতি বছর অভিযান আর গ্রেপ্তারের পরও থামছে না জাল নোট তৈরির কারবার। কেন বারবার ফিরে আসছে এই চক্র, এমন প্রশ্নের উত্তরে র্যাব 3-এর উপ অধিনায়ক বলছেন, যে কোনো উৎসবকে ঘিরেই মাথাচাড়া দিয়ে ওঠে কয়েকটি সক্রিয় চক্র। তাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তি অ্যাভেলেবেল হওয়ার জন্য এরা আসলেই জাল নোটগুলো এমনভাবেই করছে। আপনারা রিসেন্ট সময় দেখেছেন সোনালী ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তা বুঝতে পারতেছে না মেশিন দিয়ে ডিটেকশন করার আগ পর্যন্ত যেটা জাল নোট কিনা। সো কোয়ালিটিটা এতটাই ভালো করতে পারতেছে। ঈদুল আজহার সামনে, তাকে সামনে রেখে পশুর হাট জমজমাট হবে, তখন এই জাল কারবারিরা খুব বেশি সক্রিয় হয়ে ওঠে। কারণ বাজারে টাকা গুনে নেয়া গরু ব্যবসায়ীরা তারা অনেক সময় অতটা সচেতন থাকে না। তো সে ব্যাপারে বাজার কেন্দ্রিক আমাদের মনিটরিং থাকবে। সাথে সাথে এই জাল নোট কারবারিরা যেন সক্রিয় হতে না পারে। তারা যেখানে উৎপাদন করে জাল নোট, প্রত্যেকটা জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। ইনশাল্লাহ তারা বড় ধরনের কোনো কিছু করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, জাল টাকা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই টাকা গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নানা জটিলতায় শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে আসন্ন ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার অংশে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এই ধীরগতি বলে দাবি করছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি।
দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। আর এই মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে উত্তর ও দক্ষিণাঞ্চলের 24 জেলার মানুষ। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ঈদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে। তাছাড়া এলেঙ্গা পর্যন্ত ভালোই আসে, কিন্তু এ পর্যন্ত যানজট একটু ঝামেলা বেশি। গরুর ট্রাক বেশি থাকবে, এই কারণে দাম বেশি হবে। দ্রুত কোনো কাজ কাম হচ্ছে না, তো ইচ্ছা মতো ওরা কাজ কাম করছে, আমরা তো কোনো জায়গায় কোনো কিছু বলতে পারি না। 4 লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন ইতোমধ্যে প্রায় 50% কাজ শেষ হয়েছে এবং ঈদে যানবাহন চলাচলের জন্য 4 লেন সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। 4 লেন আমাদের সব সময় উন্মুক্ত থাকবে। আমরাও নিরলস পরিশ্রম করতেছি যে যাতে ঈদে কোনো ধরনের কোনো জ্যাম না হয় এবং আশা করতেছি কোনো ধরনের কোনো জ্যাম হবে না। এদিকে দুর্ঘটনা কবলিত যান দ্রুত সরাতে ব্রেকার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এ প্রকৌশলী। হাইওয়েতে যে গাড়িগুলো চলে না, ঈদের সময় বিশেষভাবে হাইওয়েতে চলে আসে এবং তারা দেখা যায় যে আমার ব্রিজের মাঝ দিয়ে চালায় এবং 1 লেন হয়ে যায়, তখন 2 লেনের আমরা সুবিধাটা পাই না। ওভারকাম করার জন্য এবং সতর্কতামূলকভাবে আমরা মাইকিং করব এবং জনবল দিয়ে আমরা এটা সতর্ক করব। হাইওয়ে পুলিশ বলছে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী ট্রাক পাশাপাশি ঈদে ঘরমুখ মানুষের যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স রাস্তায় মোতায়েন থাকবে। আমরা রাতে নিয়মিত টহল ডিউটির পাশাপাশি মোটরসাইকেল, হোন্ডা মোবাইল বাইক ডিউটি চালু করে দিয়েছি। প্রতি রাতে তদারকি করতেছি, ইনশাআল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আসবে না। মহাসড়ক উন্নয়ন কাজ, এলেঙ্গায় ফ্লাইওভার নির্মাণ, অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু পারাপার সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে ঈদযাত্রায়। আবরার মাহি, RTV। বরিশাল নগরীর পলাশপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় জড়িত 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বাগেরহাটে বাইনে বাড়ি এলাকায় মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। অভিযুক্ত আব্দুল্লাহকে পুলিশে সোপর্দ করেছে স্বজনরা। বান্দরবানের রাম্মাখোলা এলাকায় অবস্থিত SBM ইট ভাটায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের নারিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গলায় ফাঁস দিয়ে হাসমত ফকির নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে ভেসে ওঠা ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে BSF এর কাছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুর ও ঝিনাইদহের পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। মেহেরপুর মাঝারি আকারের এবং আকর্ষণীয় রঙের গরুর চাহিদা সবচেয়ে বেশি, তবে ঝিনাইদহে গোখাদ্যের মূল্যবৃদ্ধিতে চিন্তিত খামারেরা। 2 জেলা থেকেই অসংখ্য পশু যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন লিওন আজাদ। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুর হাট মেহেরপুরের বামন্দি নিশিপুর। ভোর থেকেই শত শত গরু নিয়ে হাটে হাজির হচ্ছেন খামারি ও ব্যাপারীরা। প্রচণ্ড রোদ আর তীব্র খরা উপেক্ষা করেই চলছে কেনাবেচা। এবারের হাটে মাঝারি আকারের গরুর চাহিদা তুঙ্গে, বিশেষ করে লাল ও আকর্ষণীয় রঙের গরুর দিকেই নজর বেশি ক্রেতাদের। প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এবং বেচাকেনাও ভালো, সেই সাথে সামঞ্জস্যতাভাবে মানুষ গরু কিনতেও পারছে। বাজারে পশুর সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট থাকলেও অসন্তোষ রয়েছে খামারিদের মনে। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। বাজারে এসে ধরেন দামের হিসাবে বাজারে এসে দাম পাইছি না, সে পরিমাণ আমাদের লাভ হয়েছে না। চিত্রটা প্রায় একই রকম পাশের জেলা ঝিনাইদহেও। জেলার 6টি উপজেলার 27টি স্থায়ী ও অস্থায়ী হাটে এখন উৎসবের আমেজ। এবার ঝিনাইদহে প্রায় 54,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শৈলকুপা, ভাটি আর কালীগঞ্জের হাটগুলোতে দেশি জাতের গরুর প্রাধান্যই সবচেয়ে বেশি। আজকের বাজারে গরু আমদানি একটু বেশি, কিন্তু চাহিদা ভালো আছে আর মাজরা গরুর চাহিদা একটু বেশি। এখানে বিক্রেতা নাই, গরু আমদানি প্রচুর। যদি বর্ডার খোলা থাকে তাহলে গরু ব্যাপারই শেষ। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসন ও হাট কর্তৃপক্ষ দিচ্ছে অভয় বাণী। শান্তির শৃঙ্খলার সাথে হাটে বেচাকেনা চলছে। আমাদের হাটে অনেক ব্যাপারী এসেছে, তাদেরকে আমরা সঠিক নিরাপত্তা দিয়েছি। খামারিদের আশায় ঈদের আগে পশুর দাম আরো কিছুটা বাড়তে পারে, তবে ক্রেতারা হাসি মুখে ঘরে ফিরতে পারবেন বলে মত খামারিদের। লিওন আজাদ, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।